হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর টেকনিক্যাল এক্সপার্ট উদয়ন ঘোষ। আজকে আমরা কম্পিউটারের বিবর্তন এবং কম্পিউটারের সংগঠন থেকে তোমাদের এক্সামের সময় একটা টিউটোরিয়াল টাইপের একটা ভিডিও আজকে তৈরি করা হচ্ছে। এই ভিডিওটা তৈরি করা হচ্ছে তোমাদের এই এক্সাম, যেহেতু খুব তাড়াতাড়ি এক্সাম রয়েছে, সেই জন্য একটা টিউটোরিয়াল ভিডিও আমি আজকে তৈরি করেছি। এবং এখানে যে দেখতে পাচ্ছ, এই যে এত কিছু যে লেখা আছে, পুরোটাই আমি একটা জিস্ট আকারে কয়েকটা জিনিসকে লিখে রেখে দিয়েছি। যে এই জিস্টগুলোকে, অর্থাৎ এই লাইন বাই লাইন তোমরা যদি এইগুলোকে যদি পড়ে যদি মুখস্থ করে নিতে পারো, তাহলে তোমাদের কি হবে, তাহলে তোমাদের পরীক্ষাতে যে কোনো 1 নম্বরের কোশ্চেনের অ্যান্সার করতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, তাহলে চলো এই এক্সাম টাইম টিউটোরিয়ালে আমি কি কি আলোচনা করেছি সেগুলো জেনে নেওয়া যাক। প্রথমে আজকে আলোচনা করেছি কম্পিউটার শব্দটি কম্পিউট শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো গণনা করা। তাহলে এখান থেকে তোমাদের মুখস্থ করতে হবে কম্পিউটার শব্দটি কোন শব্দ থেকে এসেছে, কম্পিউট শব্দ থেকে এসেছে, যার অর্থ কি, যার অর্থ হলো গণনা করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নেক্সট নোট বা কোশ্চেন্স বলতে পারো, যাই হোক, আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে, আজ থেকে প্রায় কত বছর পূর্বে, 5000 বছর পূর্বে কোন দেশে, চীন দেশে অ্যাবাকাস নামক যন্ত্র তৈরির মধ্যে দিয়ে প্রথম গণনা যন্ত্রের উদ্ভব হয়। তাহলে অ্যাবাকাস নামক গণনা যন্ত্রের মধ্যে দিয়ে প্রথম অ্যাবাকাস নামক যন্ত্রের তৈরির মধ্যে দিয়ে প্রথম গণনা যন্ত্রের উদ্ভব হয়। তাহলে প্রথম গণনা যন্ত্রের উদ্ভাবনা হচ্ছে কোন যন্ত্রের মধ্যে দিয়ে হয় না, অ্যাবাকাস নামক যন্ত্র তৈরির মধ্যে দিয়ে প্রথম গণনা যন্ত্রের উদ্ভাবনা হয়। কত, আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে। কোন দেশে না, সেটা হচ্ছে চীন দেশে। ঠিক আছে, নেক্সট, জাপানে ব্যবহৃত এই অ্যাবাকাস যন্ত্রকে সোরাবান বলা হতো। তাহলে জাপানে ব্যবহৃত না, কোথায় ব্যবহৃত, জাপানে ব্যবহৃত অ্যাবাকাস যন্ত্রকে কি বলা হতো, সোরাবান বলা হতো। তাহলে কোশ্চেন আসতে পারে, জাপানে ব্যবহৃত অ্যাবাকাস যন্ত্রকে কি বলা হতো, সোরাবান বলা হতো। নেক্সট কোশ্চেন, 1617 খ্রিস্টাব্দে স্কটিশ বিজ্ঞানী জন নেপিয়ার একটি যন্ত্র আবিষ্কার করেন, যা পরবর্তী সময়ে নেপিয়ার বন্ড বা নেপিয়ার সার নামে পরিচিত ছিল। তাহলে কোশ্চেন তোমাদের কি আসতে পারে, যে নেপিয়ার বন্ড বা নেপিয়ার সার যন্ত্রটি কত খ্রিস্টাব্দে কে আবিষ্কার করেছিল? 1617 খ্রিস্টাব্দে স্কটিশ বিজ্ঞানী জন নেপিয়ার বন্ড বা নেপিয়ার সার নামে যন্ত্রটি আবিষ্কার করেন। ঠিক আছে, নেক্সট, 1642 খ্রিস্টাব্দে ব্লেস পাস্কাল একটি মেকানিক্যাল ক্যালকুলেটর তৈরি করেন। এটিকে প্রথম ক্যালকুলেটর হিসেবে ধরা হয়। পাস্কালের নাম অনুসারে এই যন্ত্রটিকে পাস্কালিন বলা হতো। তাহলে 1642 খ্রিস্টাব্দে ব্লেস পাস্কাল একটি মেকানিক্যাল ক্যালকুলেটর তৈরি করেন। এটিকে প্রথম ক্যালকুলেটর হিসেবে ধরা হয়। পাস্কালের নাম অনুসারে এই যন্ত্রটিকে পাস্কালিন বলা হতো। নেক্সট হচ্ছে 1672 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী গডফ্রেড উইলিয়াম লেবানিজ একটি ডিজিটাল মেকানিক্যাল ক্যালকুলেটর আবিষ্কার করেন, যা স্টেপ রেকনার বলে পরিচিত। তাহলে 1672 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী গডফ্রেড উইলিয়াম লেবানিজ একটি ডিজিটাল মেকানিক্যাল ক্যালকুলেটর আবিষ্কার করেন, যা স্টেপ রেকনার যন্ত্র নামে পরিচিত। অর্থাৎ এই কটা যে 6টা পয়েন্ট যে আলোচনা করলাম, এখান থেকেই তোমরা বুঝতে পারছো যে এইভাবে হচ্ছে জিস্ট আকারে আমি লাইন বাই লাইন আমি লিখে দিয়েছি। এর ফলে কি হবে, এর ফলে তোমাদের যদি গোটা বইটাই এক্সাম টাইমে পড়তে যদি অসুবিধে হয়ে থাকে, তখন এইভাবে জিস্ট আকারে যদি তোমরা পড়ে নিতে পারো লাইন বাই লাইন, অর্থাৎ কোনটা থেকে কি কোশ্চেন আসবে সেই লাইন বাই লাইন যদি পড়ে নিতে পারো, তাহলে তোমাদের খুবই সুবিধা হবে। সেই জন্যই হচ্ছে এই টিউটোরিয়ালটা বানানো হয়েছে। নেক্সট হচ্ছে 1822 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন নামক এক ধরনের গণকযন্ত্র আবিষ্কার করেন। দেখো, এই লাইনটা যদি মুখস্থ করে নিতে পারো, তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে কত খ্রিস্টাব্দে কে ডিফারেন্স ইঞ্জিন নামক এক ধরনের গণকযন্ত্র আবিষ্কার করেন না, 1822 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন নামক এক ধরনের গণকযন্ত্র আবিষ্কার করেন। 1834 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস ব্যাবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিন যন্ত্রটি আবিষ্কার করেন, যা যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে সক্ষম ছিল। নেক্সট, অ্যানালিটিক্যাল ইঞ্জিনের 5টি অংশ ছিল:
সেগুলি হলো স্টোর, এরিথমেটিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট। তাহলে অ্যানালিটিক্যাল ইঞ্জিনের কয়টি অংশ ছিল? 5টি অংশ ছিল। সেগুলো কি কি? স্টোর, এরিথমেটিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, ইনপুট ইউনিট আর আউটপুট ইউনিট। নেক্সট হচ্ছে বিজ্ঞানী চার্লস ব্যাবেজের চিন্তাধারাকে কাজে লাগিয়ে আধুনিক কম্পিউটার তৈরি হওয়ায় চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়ে থাকে। চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়ে থাকে। নেক্সট এএসসিসি এর পুরো কথাটি লেখো। এর পুরো কথাটি হচ্ছে অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোল ক্যালকুলেটর। নেক্সট এনইএক, ইএনআইএসি, এনইএক এর পুরো কথাটি হলো ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। বাংলাতেও লেখা আছে, ইংলিশেতেও লেখা আছে, যে কোনো একটাতে লিখে দেবে। এটস্যাক, এটস্যাকের পুরো কথা হচ্ছে ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর। ইউনিভ্যাক ওয়ান, ইউনিভ্যাক ওয়ানের পুরো কথা হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর। এটা ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর, অটোমেটিক কম্পিউটার। নেক্সট এডভ্যাক, ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক ক্যালকুলেটর। ঠিক আছে, তাহলে ইউনিভ্যাকে হচ্ছে সি ফর কম্পিউটার আর এডভ্যাকে সি ফর ক্যালকুলেটর। নেক্সট হচ্ছে বর্তমান বা আধুনিক কম্পিউটারের নকশা বিজ্ঞানী জন ভন নিউম্যান প্রবর্তিত ধারণার ওপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে। জন ভন নিউম্যানের ধারণার ওপর নির্ভর করে যে নকশা তৈরি করা হয়েছে তাকে জন ভন নিউম্যান আর্কিটেকচার নামে খ্যাত। তাহলে জন ভন নিউম্যান এর ধারণার ওপর ভিত্তি করে নির্ভর করে যে নকশা তৈরি করা হয়েছে কম্পিউটারে তা জন ভন নিউম্যান আর্কিটেকচার নামে খ্যাত। এই কোশ্চেনটা তোমাদের এইটার সাথে গুলিয়ে যেতে পারে যে বিজ্ঞানী চার্লস ব্যাবেজের চিন্তাধারাকে কাজে লাগিয়ে আধুনিক কম্পিউটার তৈরি হয়, চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়ে থাকে। আর জন ভন নিউম্যান কি করেছিল না, এর যে নকশা, কম্পিউটারের নকশাটাই জন ভন নিউম্যান নকশাটা দিয়েছিল। সেই জন্য এই জন ভন নিউম্যান আর্কিটেকচার, জন ভন নিউম্যান এর যে নকশাটা হচ্ছে সেটা জন ভন নিউম্যান আর্কিটেকচার নামে খ্যাত। নেক্সট প্রথম প্রজন্মের কম্পিউটারের সময়কাল কত ছিল? 1940 থেকে 1956 খ্রিস্টাব্দ। প্রথম প্রজন্মের কম্পিউটারের প্রধান ইলেকট্রনিক যন্ত্রাংশ ছিল ভ্যাকিউম টিউব। প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ হলো এনইএক, এটস্যাক, এডভ্যাক, ইউনিভ্যাক ওয়ান। তাহলে এনইএক, এটস্যাক, ইউনিভ্যাক আর ইউনিভ্যাক ওয়ান, চারটের মধ্যে পরীক্ষাতে যদি তোমাদের আসে দুটো থেকে একটা লিখলেই যথেষ্ট। প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত সফটওয়্যার হলো মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং। তাহলে প্রথম প্রজন্মের কম্পিউটার থেকে এই হচ্ছে চারটে কোশ্চেন্স করলেই হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের সময়কাল ছিল 1956 থেকে 1964 খ্রিস্টাব্দ, 1956 থেকে 1964 খ্রিস্টাব্দ। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের সময়কাল হচ্ছে 1956 থেকে 1964 খ্রিস্টাব্দ। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের প্রধান ইলেকট্রনিক্স যন্ত্রাংশ ছিল ট্রানজিস্টার। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ হলো PDP-1, IBM 7000, হানিওয়াল 2000 ইত্যাদি। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত সফটওয়্যার হলো ব্যাচ অপারেটিং সিস্টেম আর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা ফ্রন্ট-এন্ড, কোবল, বেসিক ইত্যাদি। নেক্সট তৃতীয় প্রজন্মের কম্পিউটারের সময়কাল ছিল 1964 থেকে 1971। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ইলেকট্রনিক্স যন্ত্রাংশ হিসেবে ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহৃত হতো। তৃতীয় প্রজন্মের তথ্য সংরক্ষণের জন্য ম্যাগনেটিক ডিস্ক ব্যবহৃত হতো। তৃতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ হলো IBM 360 বা আর হচ্ছে PDP-8 ইত্যাদি। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত সফটওয়্যার হলো টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম আর প্রোগ্রামিং ভাষা হিসেবে RPG, C, পাস্কেল ব্যবহৃত হতো। চতুর্থ প্রজন্মের কম্পিউটারের সময়কাল ছিল 1971 থেকে 1985 খ্রিস্টাব্দ। চতুর্থ প্রজন্মের কম্পিউটারের প্রধান ইলেকট্রনিক্স যন্ত্র হিসেবে LSI, লার্জ স্কেল ইন্টিগ্রেটর বা VLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটর যুক্ত IC ব্যবহৃত হতো। চতুর্থ প্রজন্মের কম্পিউটারের তথ্য সংরক্ষণের জন্য ম্যাগনেটিক ডিস্ক ও পরবর্তী সময়ে অপটিক্যাল স্টোরেজ ব্যবহৃত হতো। চতুর্থ প্রজন্মের কম্পিউটারের উদাহরণ হলো CRAY-1, CRAY-2, PDP-11। চতুর্থ প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত সফটওয়্যার হলো অপারেটিং সিস্টেম হিসেবে DOS আর ইউনিক্স আর প্রোগ্রামিং ভাষা হিসেবে C, C++, 4GL বা SQL। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের সময়কাল হলো 1985 থেকে বর্তমান সময় পর্যন্ত হচ্ছে পঞ্চম প্রজন্মের কম্পিউটারের সময়কাল। নেক্সট পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান ইলেকট্রনিক্স যন্ত্রাংশ ছিল ULSI যুক্ত IC, ULSI যুক্ত IC।
পঞ্চম প্রজন্মের কম্পিউটারে তথ্য সংরক্ষণের জন্য ম্যাগনেটিক ও অপটিক্যাল ডিস্ক ব্যবহৃত হতো। পঞ্চম প্রজন্মের কম্পিউটারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা আইসি যুক্ত করা সম্ভব হয়েছে। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ হলো IBM SP/2, IBM SP/2 আর প্যারাম 10,000 ইত্যাদি। প্যারাম 10,000 ইত্যাদি, PARAM, প্যারাম 10,000 ইত্যাদি। পঞ্চম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত সফটওয়্যার হলো চতুর্থ প্রজন্মের ভাষা, যেমন প্রোলগ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জাভা। ঠিক আছে, নেক্সট হচ্ছে এবার অ্যানালগ কম্পিউটার কাকে বলে। যে সকল কম্পিউটার ক্রমাগত পরিবর্তনশীল ডেটা পরিমাপের জন্য ব্যবহৃত হয় তাকে অ্যানালগ কম্পিউটার বলে, যেমন স্লাইড রুল, স্টেপ রেকনার ইত্যাদি। তাহলে ক্রমাগত পরিবর্তনশীল ডেটা পরিমাপের জন্য ব্যবহৃত হয় তাকে অ্যানালগ কম্পিউটার বলে। ডিজিটাল কম্পিউটার কাকে বলে? যে সকল কম্পিউটার ডিজিটাল সংকেত দ্বারা পরিচালিত হয় তাকে ডিজিটাল কম্পিউটার বলে, যেমন বর্তমানে ব্যবহৃত ডেস্কটপ, ল্যাপটপ। ডিজিটাল কম্পিউটার হিসেবে 1 অর্থাৎ অন এবং 0 অর্থাৎ অফ ব্যবহৃত হয় ডিজিটাল কম্পিউটারের তথ্য হিসাবে। হাইব্রিড কম্পিউটার কাকে বলে? যে সকল কম্পিউটারে অ্যানালগ এবং ডিজিটাল উভয় ধরনের গুণাবলী ও বৈশিষ্ট্য বর্তমান থাকে তাকে হাইব্রিড কম্পিউটার বলে, অর্থাৎ অ্যানালগ আর ডিজিটাল দুটোরই উভয় ধরনের গুণাবলী ও বৈশিষ্ট্য বর্তমান থাকবে, সেটাই হচ্ছে হাইব্রিড কম্পিউটার। যেমন XPC 100, রোবট, হাইকম্প 258 ইত্যাদি। ঠিক আছে, নেক্সট হচ্ছে হাইব্রিড কম্পিউটার দুই ধরনের তথ্য বা সংকেতটি এক ধরন থেকে অন্য ধরনে পরিবর্তনের সক্ষম, অর্থাৎ হাইব্রিড কম্পিউটারের মাধ্যমে অ্যানালগ থেকে ডিজিটাল আর ডিজিটাল থেকে অ্যানালগ পরিবর্তন করা যায়। ঠিক আছে, পরিবর্তন সক্ষম। দুই ধরনের তথ্য বা সংকেতটি এক ধরন থেকে অন্য ধরনের পরিবর্তনে সক্ষম, মানে হলে অ্যানালগ থেকে ডিজিটাল আর ডিজিটাল থেকে অ্যানালগে হচ্ছে তথ্য পরিবর্তন সম্ভব। সুপার কম্পিউটারের সবচেয়ে বৃহৎ, শক্তিশালী, দামি ও উচ্চগতি সম্পন্ন এই ধরনের তথ্য ধারণ ক্ষমতা হচ্ছে বেশি। সুপার কম্পিউটারের উদাহরণ হলো CRAY, ক্রে 3, সাইবার 250, প্যারাম ইত্যাদি। মেন ফ্রেম কম্পিউটারের উদাহরণ কি? IBM 4381, CDC 6600, VAX 8000 ইত্যাদি। ঠিক আছে, তাহলে একটা থেকে দুটো উদাহরণ কিন্তু অবশ্যই করে রাখবে। মেন ফ্রেম কম্পিউটার সুপার কম্পিউটারের মতো মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম চলে, অর্থাৎ একসঙ্গে একাধিক ব্যবহারকারী কম্পিউটার ব্যবহার করতে পারে। তাহলে মেন ফ্রেম কম্পিউটার সুপার কম্পিউটারের মতো মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম চলে, অর্থাৎ একসঙ্গে একাধিক ব্যবহারকারী কম্পিউটার ব্যবহার করতে পারে। তাহলে সুপার কম্পিউটারে হচ্ছে মাল্টি ইউজার সিস্টেম, আর মেন ফ্রেম কম্পিউটারে হচ্ছে মাল্টি ইউজার সিস্টেম। আর মিনি কম্পিউটারে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম চলে। তাহলে সুপার আর মাইক্রো, মিনি, এই তিনটি কম্পিউটারই হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম চলে। মিনি কম্পিউটারের উদাহরণ হলো PDP-8, IBM 800 সিরিজ, VAX 7500 ইত্যাদি। মাইক্রো কম্পিউটার সাধারণত দুই ধরনের হয়, পার্সোনাল কম্পিউটার আর পোর্টেবল কম্পিউটার। বর্তমানে পেন্টিয়াম V সিরিজের পার্সোনাল কম্পিউটার বেশি ব্যবহৃত হচ্ছে। পার্সোনাল কম্পিউটারের উদাহরণ হলো PC-XT, PC-80 ইত্যাদি। পোর্টেবল কম্পিউটার কাকে বলে? না, পোর্টেবল কম্পিউটার পার্সোনাল কম্পিউটারের আকার পরিবর্তন করে বহনযোগ্য যে কম্পিউটার রূপ দেওয়া হয়েছে তাকে পোর্টেবল কম্পিউটার বলে। যেমন পোর্টেবল কম্পিউটার হলো ল্যাপটপ, পাম্পটপ, নোটবুক, পেন বেসড কম্পিউটার। ওয়ার্কস্টেশন কাকে বলে? সাধারণত পার্সোনাল কম্পিউটার থেকে তুলনায় শক্তিশালী ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে যে কম্পিউটার তৈরি করা হয় তাকে ওয়ার্কস্টেশন বলে। IBM 16020 অর্থাৎ 1620, HP Z820, IBM HC10 ইত্যাদি। ল্যাপটপের উদাহরণ হলো তোশিবা C640 অর্থাৎ C640, তোশিবা C640। ডেল ইন্সপিরন, এইটাকে মুখস্থ করে রেখে দেবে, ডেল ইন্সপিরন। এখানে তোশিবাটা মনে রাখলেও এই C640, এই যে 640 এর যে ভ্যালুটা অর্থাৎ C640 এটাকে ভুলে যেতে পারো, সেই জন্য আমি বলছি যে ডেল ইন্সপিরন একটাকেই মুখস্থ করে রেখে দেবে। নোটবুক কম্পিউটার কাকে বলে? না, ল্যাপটপ থেকে আকৃতিতে ছোট, ওজনে অনেক কম, ছোট বইয়ের মতো কম্পিউটারকে নোটবুক বলে। যেমন HP G62 একটা স্পেস দিয়ে 6465DX বা অ্যাসেরন 10 অ্যাটম ইত্যাদি। ঠিক আছে, অর্থাৎ এইগুলোকে মুখস্থ করা একটু টাফ হলেও তোমাদের কিন্তু এইভাবেই কিন্তু একটু কষ্ট করে একটা থেকে দুটো উদাহরণ অবশ্যই করে নিতে হবে। অবশ্য
যদি দুটো উদাহরণ নাও পারো, একটা উদাহরণ অবশ্যই মুখস্থ করে রেখে দেবে, ঠিক আছে? সেই জন্যই আমি এইভাবে জিস্ট আকারে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের এই গোটা বই মানে পরপর পড়ে যেতে তোমাদের অসুবিধা হবে, তোমাদের বিরক্ত এসে যাবে। সেই জন্য কোথা থেকে কী ধরনের কোশ্চেন্স আসবে তার আমি একটা পুরো লাইন বাই লাইন আমি এইভাবে হচ্ছে জিস্ট বানিয়ে দিয়েছি, ঠিক আছে? নেক্সট হচ্ছে পাম্পটপ কম্পিউটার কাকে বলে? নোটবুক কম্পিউটারকে অনেকটা ছোট করে হাতের তালুতে কাজ করার উপযোগী করে তৈরি করা কম্পিউটারকে পাম্পটপ কম্পিউটার বলে। যেমন এইচপি ওমনিগো OMNIGO ওমনিগো 100, তাহলে এইচপি OMNIGO ওমনিগো 100, ঠিক আছে? নেক্সট হচ্ছে পেন বেসড কম্পিউটারের উদাহরণ হলো QBE ভিভো ইত্যাদি, QBE ভিভো ইত্যাদি। নেক্সট ডেটা কাকে বলে? ডেটা হলো কোনো বিষয়বস্তু বা ব্যক্তি সম্পর্কিত স্থূল বা অর্থহীন অসংগঠিত প্রাথমিক সংখ্যা বা শব্দ, যা নির্দিষ্ট পদ্ধতিতে প্রক্রিয়াকরণ বা বিশ্লেষণের পর সুসংগঠিত অর্থপূর্ণ হয়। যেমন 10 একটি সংখ্যাটি থেকে সঠিক অর্থ বোঝা যায় না, তাই 10 সংখ্যাটিকে এখানে ডেটা হিসেবে ব্যবহৃত হয়। নন ডিজিটাল ডেটা কাকে বলে? যে সমস্ত ডেটা সরাসরি কম্পিউটার সিস্টেমে প্রক্রিয়াকরণ বা বিশ্লেষিত হয় না তাদের নন ডিজিটাল ডেটা বলে। নিউমেরিক ডেটা কাকে বলে? না এই ধরনের ডেটা সংখ্যার মাধ্যমে প্রকাশিত হয়। নিউমেরিক ডেটা পূর্ণ সংখ্যা বা দশমিক সংখ্যা বা ধনাত্মক বা ঋণাত্মক উভয় আকারে প্রকাশিত হয়। যেমন 50 -30 -36.72 53.76 ইত্যাদি। অক্ষরগত ডেটা কাকে বলে? সমস্ত ধরনের অক্ষর বা অ্যালফাবেট এবং বিশেষ চিহ্ন এই ধরনের ডেটার অন্তর্গত। উদাহরণ স্টাডি, অ্যাম্পারসেন্ট বা অ্যান্ড এটা হচ্ছে অ্যান্ড, হ্যাজ ইত্যাদি। আলফা নিউমেরিক ডেটা বিভিন্ন ধরনের অক্ষর এবং সংখ্যা দ্বারা এই ধরনের ডেটা প্রকাশ করা হয়। উদাহরণ WB26AL 7893 ইত্যাদি। এরকম সংখ্যা আর অক্ষর দিয়েও তোমরা তোমাদের মতো উদাহরণ দিতে পারো, ঠিক আছে? নেক্সট হচ্ছে অডিও ডেটা কাকে বলে? বিভিন্ন শব্দ বা গান প্রকাশ করার জন্য অডিও ডেটা প্রকাশ করা হয়। উদাহরণ কথা, শব্দ, গান ইত্যাদি। গ্রাফিক্স ডেটা স্থির ছবি বা চিত্র প্রকাশ করার জন্য গ্রাফিক্স ডেটা ব্যবহৃত হয়। উদাহরণ ক্যামেরায় তোলা ছবি বা ফটোগ্রাফি, ড্রয়িং ইত্যাদি। ভিডিও ডেটা চলমান ছবি এই ধরনের ডেটার মাধ্যমে প্রকাশ করা হয়, যেমন মাল্টিমিডিয়া, সিনেমা, ক্যামেরার অডিও রেকর্ডিং ইত্যাদি। ডিজিটাল ডেটা, নন ডিজিটাল ডেটাগুলি কম্পিউটার সিস্টেম প্রসেস বা প্রক্রিয়াকরণের পর কম্পিউটার সিস্টেমে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে, তখন তাকে ডিজিটাল ডেটা বলে। এই ডেটাগুলি নন ডিজিটাল থেকে ডিজিটাল ডেটায় পরিণত হওয়ার পর পেন ড্রাইভ, হার্ড ডিস্ক এবং সিডিতে সংরক্ষণের উপযোগী হয়ে ওঠে। লজিক্যাল ডেটা কাকে বলে? বিভিন্ন ধরনের শর্ত, পাস, ফেল, অন, অফ ইত্যাদি প্রকাশ করার জন্য লজিক্যাল ডেটা ব্যবহৃত হয়। উদাহরণ ট্রু অর ফলস, অন অর অফ, হাই অর লো ইত্যাদি। নেক্সট ইনফরমেশন কাকে বলে? ব্যবহারের অনুপযুক্ত প্রাথমিক ডেটাগুলো প্রক্রিয়াকরণ বা বিশ্লেষণের মাধ্যমে যে অর্থপূর্ণ, সুসংগঠিত এবং ব্যবহারের উপযোগী তথ্যে পরিণত হয় তাকে ইনফরমেশন বলে। উদাহরণ রামবাবুর বয়স 45 বছর, এই বাক্য থেকে একটি অর্থপূর্ণ তথ্য পাওয়া সম্ভব, তাই এটি একটি ইনফরমেশন। ডেটা প্রসেসিং কাকে বলে? যে প্রক্রিয়া বা পদ্ধতিতে সংগৃহীত অর্থপূর্ণ অসংগঠিত প্রাথমিক তথ্যকে ব্যবহার উপযোগী অর্থপূর্ণ তথ্যে রূপান্তরিত করা হয় তাকে ডেটা প্রসেসিং বলে। ম্যানুয়াল ডেটা প্রসেসিং কাকে বলে? হাতে কলমে যে পদ্ধতিতে ডেটা থেকে ইনফরমেশন পাওয়া যায় তাকে ম্যানুয়াল ডেটা প্রসেসিং বলে। ম্যানুয়াল ডেটা প্রসেসিং পদ্ধতিতে ইনফরমেশন খুব দ্রুত পাওয়া গেলেও ভুল ত্রুটির সম্ভাবনা থাকে। ইলেকট্রনিক ডেটা প্রসেসিং কাকে বলে? কম্পিউটারের সাহায্যে প্রাথমিক তথ্য বা অসংগঠিত ডেটাকে নির্ভুলভাবে ও দ্রুতগতিতে অর্থপূর্ণ ইনফরমেশনে পরিণত করার জন্য যে ডেটা প্রসেসিং ব্যবহৃত হয় তাকে ইলেকট্রনিক ডেটা প্রসেসিং বলে। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডেটা প্রসেসিং হলো বিজনেস ডেটা প্রসেসিং আর সায়েন্টিফিক ডেটা প্রসেসিং। ডেটা প্রসেসিং চক্র কাকে বলে? যে চক্রের বা ধাপগুলির মাধ্যমে ডেটা থেকে ইনফরমেশন পাওয়া যায় তাকে ডেটা প্রসেসিং চক্র বলে। ডেটা প্রসেসিংয়ের ধাপগুলি হলো ইনপুট, প্রসেসিং আর আউটপুট, ঠিক আছে? আজকে এই 77টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো। এরপরের টিউটোরিয়াল ক্লাসে, এরপরের এক্সাম রিলেটেড টিউটোরিয়াল ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে আরও কিছু এরকম জিস্ট পড়ে নেব, তাহলে আমাদের আরও হচ্ছে সুবিধে হবে। আর আমি এই চ্যাপ্টার থেকে আগে যে সাজেশান দিয়ে রেখেছিলাম সেই সাজেশানটা অবশ্যই তোমরা দেখে নিও, সেটা তোমাদের পরীক্ষাতে সাহায্যে আসতে পারে যে কি এখান থেকে কোশ্চেন্স করতে হবে। আর বলে রাখি যে এই যে কোশ্চেন্সগুলো এইগুলো তোমাদের 1 নম্বরের কোশ্চেন হিসেবেও যেমন আসতে পারে, সেরকমই তোমাদের 7 নম্বরের কোশ্চেনেও আসতে পারে। যে ইনফরমেশন, মনে করো 7 নম্বরের কোশ্চেন, পুরো তো 7 নম্বর এখন কোশ্চেন আসে না, আসে 2 + 3 + 1 +1 +2
এইভাবে কোশ্চেনগুলো আসে, বা 5+2 এইভাবে কোশ্চেনগুলো আসে। তাহলে এখানে তোমাদের কোশ্চেন আসতে পারে যে ডেটা প্রসেসিং কাকে বলে, বা ইনফরমেশন কাকে বলে, হ্যাঁ, বা ডিজিটাল ডেটা কাকে বলে, বা নন ডিজিটাল ডেটা কাকে বলে, ডেটা কাকে বলে, হ্যাঁ, এই ধরনের নোটবুক কম্পিউটার কাকে বলে, পোর্টেবল কম্পিউটার কাকে বলে, হ্যাঁ, ক্যালকুলেটর কাকে বলে, ক্যালকুলেটর আর কম্পিউটারের মধ্যে পার্থক্য লেখো, হ্যাঁ, বা এই যে প্রথম জেনারেশন দ্বিতীয় জেনারেশন এই ধরনের যে কোশ্চেন্সগুলো করালাম, এখানে আসতে পারে যে প্রথম জেনারেশন আর দ্বিতীয় জেনারেশন কম্পিউটারের মধ্যে পার্থক্য লেখো। এই সমস্ত কিছু কোশ্চেন্স আমার সাজেশনে দেওয়া রয়েছে, সেই কোশ্চেন্সগুলো কিন্তু অবশ্যই করে নিও। আর এই যে এক্সাম রিলেটেড টিউটোরিয়ালগুলো শুধু 1 নম্বরের কোশ্চেন্স সেই আলোচনা করা হলো, তোমাদের এইগুলো কিন্তু পরোক্ষভাবে তোমাদের যে বড় কোশ্চেন আছে 7 নম্বরের কোশ্চেন, সেখানেও তোমাদের হচ্ছে সুবিধা দিয়ে দেবে। তাহলে এইভাবেই আমরা এক্সামের আগে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, পুরো চ্যাপ্টারটা ভিডিও একেবারে সম্ভব না হলেও পার্ট করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এইভাবে এক্সাম রিলেটেড টিউটোরিয়ালের ভিডিও পাবলিশ করা হবে। এর ফলে তোমাদের কী হবে, এর ফলে তোমাদের কি কি কোশ্চেন্স আসতে পারে তারও একটা ধারণা হয়ে যাবে। আর এইভাবে তোমরা যদি লাইন বাই লাইন যদি একবার করে পড়ে রিভাইজ করে নাও, তাহলেও তোমাদের হচ্ছে সুবিধা হবে। সেই জন্যই এই ভিডিওটা বানানো। এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে হচ্ছে জানাবে, কারণ এটা আমি একটা নতুন ধরনের ট্রাই করলাম এই ধরনের একটা ভিডিও বানানো, যেটা তোমাদের এক্সামের সময় যাতে সুবিধা হয়। সত্যি তোমাদের এক্সামের টাইমে সুবিধা হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে হচ্ছে জানাবে। আর তোমাদের এইভাবে পড়তে সুবিধা হচ্ছে কিনা সেটাও একটু জানিও, তাহলে আমার সুবিধা হবে যে এই ধরনের ভিডিও আমি কন্টিনিউ করব কিনা। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।